আলোচনা চাওয়ার হয়েছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একীভূত হতে যাচ্ছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি আসবে, নাকি জাতীয় নাগরিক পার্টির মধ্যে যাবে গণ অধিকার পরিষদ, নাকি দুটি দল মিলে নতুন কোনো নামে আত্মপ্রকাশ করবে? আজকের ভোটের টেনে আলোচনা করব সেই প্রসঙ্গে। দর্শক দেখছেন এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকের ভোটে টেনে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনুবা জাবিন, আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, একই সঙ্গে আমাদের অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুরি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে আলোচনার শুরুতেই আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ সম্পর্কে কিছু তথ্য। আমরা যদি দেখি, জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 28 ফেব্রুয়ারি 2025 সালে, গণ অধিকার পরিষদ 26 অক্টোবর 2021 সালে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জাতীয় নাগরিক পার্টি এখনও নিবন্ধন পায়নি, আর গণ অধিকার পরিষদ এরই মধ্যে নিবন্ধিত হয়েছে। 2রা সেপ্টেম্বর 2024 সালে নিবন্ধন পেয়েছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের প্রতীক টাক, জাতীয় নাগরিক পার্টি এখনও কোনো প্রতীক পায়নি, তারা আবেদন করেছে শাপলা প্রতীকের জন্য। জাতীয় নাগরিক পার্টির ভাবাদর্শ বহুত্ববাদ, আর গণ অধিকার পরিষদের ভাবাদর্শ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। দুটি দলই মধ্যমপন্থী দল হিসাবে তারা নিজেদেরকে পরিচয় করে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যদি সংগঠন ও কমিটির কথা বলি, গণ অধিকার পরিষদের সব জেলা, উপজেলা এবং ইউনিয়নে কমিটি আছে। আর জাতীয় নাগরিক পার্টিতে 40টির বেশি জেলা এখন পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে, 350টিরও বেশি উপজেলা কমিটি হয়েছে, বেশ কিছু ইউনিয়নের কমিটি হয়েছে। সেই সংখ্যাটি আমাদের হাতে এখনও আসেনি। দেখছেন ভোটের ট্রেন। আমরা দেখছিলাম দল দুটি সম্পর্কে বেশ কিছু তথ্য, আলোচনায় ফিরব। আমরা শুরুতেই একটু ডক্টর তাসনুবা জাবিন, আপনার কাছে যেতে চাই। এই যে একটি আলোচনা চাওয়া হয়েছে যে দুটি দল একসাথে আসছে, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদে এনসিপি যাবে, নাকি এনসিপির মধ্যে গণ অধিকার পরিষদ আসবে? ধন্যবাদ আপনাকে। দর্শক এবং সহ আলোচক যারা আছেন, শুভেচ্ছা। এই আলোচনাটা একেবারেই প্রাথমিক পর্যায়ে, এখনো ওরকম কোনো কিছুই এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এবং একদম আলোচনার প্রাথমিক পর্যায়ে আসলে ব্যাপারটা মিডিয়াতে বিভিন্ন ফর্মে বিভিন্ন তথ্য দিয়ে আসছে, যেটা অনেকেই হয়তো বিভ্রান্ত করছে। কারণ দুইটা দলের মধ্যে যে একটা আলোচনা শুরু হয়েছে, এটা বিভিন্ন পর্যায়ে কিন্তু আলোচনা আছে। আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আছে, সেটাই হচ্ছে আমাদের আসলে সর্বোচ্চ ক্ষমতার যে জায়গা। সো আমাদের ওই বডিতে, জেনারেল বডিতে, সেন্ট্রাল কমিটিতে আমাদের এই বিষয়টা আলোচনা হতে হবে, এবং এর পরে পরিপ্রেক্ষিতে এটা কতদূর আগাবে বা আগাবে না এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। ব্যাপারটা একেবারেই একদম প্রাইমারি অবস্থানে আছে দুই দলের মধ্যে এই আলোচনাটা। জি রাশেদ খান, আপনাকে আমি প্রায় সময় দেখেছি যে আপনি এনসিপির রাজনীতি নিয়ে নানান ধরনের সমালোচনা করেছেন, একবারে বলা যায় যে তির্যক ভাষায় সমালোচনা করেছেন। সেক্ষেত্রে কোন চিন্তা থেকে সেই এনসিপির সঙ্গে এক হতে যাচ্ছেন? শুরুতেই সবাইকে শুভেচ্ছা। দেখেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার। আমি যদি ভুল করি, আমার সমালোচনা আপনি করবেন, আপনি করলে আমি করব, এটা খুব স্বাভাবিক। দলের মধ্যেও সমালোচনা হয়, হয়তো অনেক সমালোচনা বাইরে আসে, অনেকটা বাইরে আসে না। তো সমালোচনা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হলো যে আমি সঠিক পথে আছি কিনা। যদি আপনি সঠিক পথে থাকেন আর আমি ভুল সমালোচনা করি, সেক্ষেত্রে মানুষ তো আমাকে গ্রহণ করবে না, আপনাকে গ্রহণ করবে। এখন আমি যে সমালোচনাগুলো করেছি, এটা তো যৌক্তিক এবং এটার তথ্য আছে, গণমাধ্যমে খবর এসেছে। এই সমালোচনা তো তারাও আমার করে, স্বাভাবিক। সমালোচনা, আমরা রাজনীতি করলে সমালোচনা থাকবেই। সমালোচনার বাইরে কেউ না, বরং সমালোচনা না থাকলে কর্তৃত্ববাদ সৃষ্টি হয়। হাসিনার কোনো সমালোচনা কেউ করতে পারতো না, তো হাসিনা তো এক না একতন্ত্র কায়েম করেছে। এনসিপির ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি, আবার এনসিপির নেতাকর্মীরাও আমাদের ভুল নিয়ে সমালোচনা করেছে। বিএনপির ভুল নিয়ে আমরা করি, আমাদের ভুল নিয়ে বিএনপি করে। বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই সমালোচনা আলোচনা থাকবে। যেহেতু আমরা দুটি দল, সেক্ষেত্রে রাজনৈতিক প্রতিযোগিতা এবং নানান ধরনের ইকুয়েশন আছে, সেই জায়গা থেকে একে অপরের সমালোচনা, আবার পরামর্শ দেওয়া, একসাথে বসা। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মিটিংটা হয়, সেখানে যেভাবে সবাই বসে, আমি তো মিটিংয়ে গিয়েছি, সেখানে আপনি যদি ওই ধরনের তাদের মধ্যে যে সম্পর্ক বা বোঝাপড়া, ওইটা যদি দেখেন, তাহলে বাইরের যে গরম বক্তব্য, এটা আপনার কাছে মনে হবে যে ইয়ার কি করছে। ঠিক
সমালোচনা রাজনীতি করলে এগুলো আসলে আপনার রাজনৈতিক পর্যায়ে এ ধরনের বক্তব্য থাকে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে সেটা আলাদা জিনিস। তাহলে কি এতদিন গণ অধিকার পরিষদের আর এনসিপির এই যে আলোচনা সমালোচনা পাল্টাপাল্টি অভিযোগ এগুলো ইয়ার কি হিসেবে ধরে নিব আমরা? না, এটা জাস্ট আমি আপনাকে বললাম যে এইটা আপনি যখন ওই ঘরোয়া মিটিংটা দেখবেন, যে ভিতরের যে এক ধরনের সম্পর্ক বোঝাপড়া, ওইটা দেখলে আপনার কাছে মনে হবেন যে এরা মনে হয় পরিকল্পিতভাবে একে অপরের বিরুদ্ধে সমালোচনা করছে। এটা রাজনীতিতে হয়ে থাকে। রাজনীতিতে সমালোচনা কোন দেশে হয় না বলেন? সর্বত্র সমালোচনা আছে। আমরা যতদিন রাজনীতি করব সমালোচনা থাকবে, বরং সমালোচনা না থাকলে আপনার সন্দেহ সংশয় বাড়বে যে সমালোচনা কেন নাই। আমাদের সংবিধানে সমালোচনার কথা বলা আছে, এবং সমালোচনা তো নাগরিক অধিকার, যৌক্তিক অধিকার। এই সরকারের বিরুদ্ধে তো আমি সমালোচনা করি, আমি তো অন্য দলের বিরুদ্ধে সমালোচনা করি। জি। এই সমালোচনা কি আপনি আমাকে করতে দিবেন না? জি জি, ডাক্তার তাসনুমা জাবিন, কোন চিন্তা থেকে আসলে এই কথাটি এসেছে? একসময় তো জাতীয় নাগরিক পার্টি তো গণ অধিকার পরিষদের, আমরা যতটুকু শুনেছি যে জাতীয় নুরুল হক নূর নিজেই তার দল বিলুপ্ত করে এনসিপির সঙ্গে আসতে চেয়েছেন। এখন আবার কি এমন হলো যে এই আলোচনাটা চাওয়ার হলো? আপনি এখানে যখন দেখাচ্ছিলেন দুইটা দলের পার্থক্য, এখানে দেখেন যে একটা 2025-এর জন্ম আর একটা দলের জন্ম 2021-এ, এর মাঝখানে কিন্তু বিশাল গণ অভ্যুত্থান হয়েছে, এবং 24 আসলে তরুণদের নেতৃত্বেই হয়েছে। এবং আমাদের যে রাজনৈতিক যে স্পেকট্রাম আছে, এখানে কিন্তু ধরেন বিএনপি কেন্দ্রিক একটা বলয় আছে, ইসলামী দলগুলো নিয়ে একটা বলয় আছে, এবং এই যে আপনি মধ্যমপন্থীর যে দলগুলো বললেন, তরুণদের যে একটা দল, এরা যদি কাছে আসতে পারে বা এদের মধ্যে যদি এক ধরনের বোঝাপড়া হয়, কারণ গত এদের জার্নিটা কিন্তু 2021 বা 2025 থেকে না, গত প্রায় 10-15 বছর ধরেই, হ্যাঁ 18 কোটা আন্দোলন থেকে 10-15 বছর ধরেই কিন্তু এদের মধ্যে এক ধরনের বোঝাপড়া আছে। এবং আমরা সবসময় এক জায়গায় আমরা যদি দেখি দুটি দলের, একটু শেষ করি, যেটা হয় যে এর মধ্যে কিন্তু বিশাল ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং এই যে ফ্যাসিবাদ বিরোধীর যে আমরা ঐক্যে ফাটলের কথা আমরা কিন্তু বিভিন্ন সময় গত কয়েক মাসে গত এক বছরে বেশ আলোচনায় এসেছে, কিন্তু যদি ফ্যাসিবাদ বিরোধীদের পক্ষগুলোর মধ্যে ঐক্যটা আসে, আবার ঐক্য ফিরে আসে, তাহলে কিন্তু রাজনীতিটা মজবুত হয়। এবং যদি তাদের লক্ষ্য এবং গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার পন্থা, চিন্তা, পদ্ধতি যদি এক হয়, তাহলে আমার মনে হয় এটা একে অপরকে শক্তিশালী করবে। সো এ ধরনের একটা চিন্তা আছে। এবং গণ অভ্যুত্থান যে কারণে আসলে সংঘটিত হয়েছিল, আমরা এক ধরনের স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, এবং এই পথে যদি আমরা একজন আরেকজনকে এম্পাওয়ার করতে পারি, তাহলে এটা কিন্তু দেশের জন্যই ভালো। এবং আমি আবারও বলছি, এই আলোচনাটা, রাশিদ ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, এই আলোচনাটা কিন্তু দুই পক্ষ থেকেই খুব প্রাথমিকভাবে আছে, বরং বিভিন্নভাবে যেটা মিডিয়াতে আসছে এটা বরং একটু বিভ্রান্তের তৈরি করছে। এটা যখন দুই পক্ষের মধ্যে এটা কি ফর্মে আসবে, কিভাবে আগাবে, এগুলো নিয়ে যখন দুইটা দলের মধ্যে, বা আদৌ আগাবে কিনা, এটা যদি দুই পক্ষের মধ্যে একেবারে একটা এক পয়েন্টে বা সমঝোতায় চলে আসে, তখন তারাই কিন্তু আপনাদেরকে আমরা জানাবে, বা মিডিয়াকে জানাবে, বা জনগণকে জানাবে যে আমরা এইভাবে আসছি বা আপনাদের সঙ্গে কথা বলা ছাড়া এই সংবাদটি করেছে। আমি একটু দেখাতে চাই, আমাদের সঙ্গে টুলিয়াপা যুক্ত আছেন, টুলিয়াপার সঙ্গে আমি একটু পরে টুলিয়াপার কাছে যাব। তার আগে একটু দেখাতে চাই, গতকালকে এখন টেলিভিশনে যেই সংবাদটি প্রচার হয়েছিল, সেই সংবাদে রাশেদ খানের বক্তব্য ছিল এবং এনসিপি নেতা সার্জিস আলমের বক্তব্য ছিল। তারা কি বলেছে আমি একটু শুনে আসতে চাই। অ্যাকোমোডেশন যদি হয়, এটা কিভাবে হবে, কোন পদে, কোন লেয়ারে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং যখন এখানে একাধিক রাজনৈতিক দল হয় এই জায়গাটাতে, তখন এটা আরও টাফ হয়ে যায়, কারণ সবারই তো আকাঙ্ক্ষা থাকে সে আহ্বায়ক হবে, সে সদস্য সচিব হবে, কিংবা গুরুত্বপূর্ণ এর পরের পদেই থাকবে। সো ওই বিষয়গুলো নিয়ে কথা চলছে। আমরা চাই বাংলাদেশের স্বার্থে এখানে কাঙ্ক্ষিত আমরা একটা সলিউশনে আসব এবং ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে দাঁড়াবো, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রক্রিয়াটা সামনের দিকে আমাদের প্রত্যাশা অনুযায়ী আগাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামটি সবচেয়ে বেশি এই তরুণ প্রজন্মকে বা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করতে পারবে। সেই জায়গায় আমরা অবশ্যই আশা করি দেখব যে এনসিপি নামে এটা থাকবে। নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের আলোচনা হয়েছে, এবং সেই আলোচনা অত্যন্ত পজিটিভ জায়গায় রয়েছে। আমরা আশাবাদী যে আমরা তরুণরা একসাথে কাজ করতে পারবো, এবং এই লক্ষ্যে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি ইকুয়াল কি হবে? নতুন কোনো দলের নাম, নাকি এই দুইটা দল থেকে আমরা একটি বেছে নিব
সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে। আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এই কর্মীদের চাওয়া নিয়ে আলোচনা করেছি, কথা বলছি। জি, আমরা দুজন নেতার বক্তব্য শুনতে পারলাম। এরকমটা আসলে বলছিলাম ওই আমার মনে হয় দুজনেই, আমি এটা ক্লিয়ার করেছি, যেহেতু প্রত্যাশার meeting-এ দুজনেরই আমি কিন্তু ছিলাম। প্রত্যাশার কথাটাই এখানে এসেছে। আমাদের বক্তব্যে এবং ওনাদের বক্তব্যে কিন্তু খুব একটা ফারাক নাই। দুজনেই যার যার প্রত্যাশার কথা বলেছে। রাশেদ ভাই এখন আরো বলবে, কিন্তু আলোচনাটা কিন্তু চলমান। আমরা কিন্তু কোনো রাশেদ চূড়ান্ত খান থেকে একটু সিদ্ধান্ত শুনতে চাই। পৌঁছাইনি। আপনি দেখেন, আপনি কিন্তু বলেছেন যে গণ অধিকার পরিষদ নামেই থাকবে নাকি এনসিপি নামে থাকবে নাকি দুটার ইকুয়াল কোনো একটা নামে আসবে, এই আলোচনা কিন্তু আপনার মুখ থেকে এসেছে। জি দেখেন, আমাদের যে শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে, আপু সেখানে ছিলেন না, যে কারণে হয়তো তিনি সব কিছু জানেন না। সেখানে নাহিদ ইসলাম ছিলেন, আমি ছিলাম, নুরুল হক নূর অসুস্থ, তারপরেও তিনি ছিলেন। অর্থাৎ একদম টপ লেভেলের একটি আলোচনা হয়েছে এবং সেই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। দেখেন, আমাদের যে জার্নি, আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সে সময় নাহিদ ইসলাম, আক্তার হোসেন বা তাদের সাথে যারা আছে শীর্ষ পর্যায়ে বা যারা এনসিপি গঠন করেছে, তারা প্রত্যেকে আমাদের সাথে ছিল। এমনকি এরপরে যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে নুরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। সেই প্যানেল থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন নির্বাচনে অংশ নিয়েছেন। নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন আমরা একসাথে করেছি। অর্থাৎ আজকে যে এনসিপি নেতৃবৃন্দকে দেখছেন, হ্যাঁ তাদের সাথে অনেকে পরে যুক্ত হয়েছে, কিন্তু যারা এর উদ্যোক্তা, যারা শীর্ষ পর্যায়ের, তারা প্রত্যেকে একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে। অর্থাৎ তাদের মধ্যে আমাদের যে বোঝাপড়া বা তাদের সাথে আমাদের যে উঠা বসা, আন্ডারস্ট্যান্ডিং, এটা নতুন না। হয়তো এনসিপিতে নতুন করে যারা যুক্ত হয়েছে, তারা আমাদের এই সম্পর্ক হয়তো অনুধাবন করতে পারে না। আমাদের ভিতরে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক আছে। অন্যথায় নুরুল হক নূর হাসপাতালে জাস্ট আপনার দেশের বাইরে থেকে, চীন থেকে এসে কেন নাহিদ ইসলাম সরাসরি হাসপাতালে গেল? সেই ভালোবাসার জায়গাটা আছে। এবং আসিফ মাহমুদ, সেও তো গিয়েছে। হ্যাঁ, সমালোচনা আলোচনা আমরা করি, আমি স্বীকার করলাম যে ব্যক্তিগত নেতা নন। জাস্ট আমি বলছি এনসিপির নেতা না, ঠিক আছে, কিন্তু আমরা তো একই জায়গা থেকে আমাদের উত্থান, তো সেই জায়গা থেকে বলছি দেখেন এই ভালোবাসার জায়গাটা আছে। হ্যাঁ, আমাদের ভিতরে রাজনৈতিক প্রতিযোগিতা, সমালোচনা, ভুল বোঝাবুঝি। চাই যে আপনি যেটি বলছেন যে ডক্টর তাসনুভা জামিন সেই বৈঠকে ছিলেন না, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে? আমি বলবো, সেই বৈঠকের কথাই বলবো। সেখানে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। সেখানে দলের নাম কি হবে, নাকি এই দুইটা দল থেকে কোনটাকে আমরা সিলেক্ট করব, নেতৃত্বের জায়গায় কারা থাকবে, বিভিন্ন পর্যায়ের আলোচনা হয়েছে। এবং এতটুকু আমাদের মধ্যে আলোচনা করে শেষ হয়েছে যে আমরা উভয় পার্টি এই ব্যাপারে ইতিবাচক থাকি এবং আমরা আমাদের কর্মীদেরকে বোঝাই, আপনারা আপনাদের কর্মীদেরকে বোঝান, এবং সবাই মোটামুটি এই ব্যাপারে সম্মত হয়েছে যে আমরা এই বিষয়টাকে আসলে, যেহেতু গণমাধ্যমে চলে এসেছে, নেগেটিভভাবে উত্থাপন না করে পজিটিভভাবে করি। আর বাংলাদেশের জনগণ কি চায়, আপনি একটু আপনার এই, অর্থাৎ গণমাধ্যমে যে খবরটি এসেছে সেই খবরটিকে আপনি সেই খবরটির সত্যতা স্বীকার করে নিচ্ছেন? না, এই গণমাধ্যমে যে খবরটি এসেছে এটা আসলে মিথ্যা না। গণমাধ্যমে যেটি এসেছে, এনসিপির নেতৃবৃন্দের বক্তব্য নিয়েছে, আমাদের বক্তব্য নিয়েছে, এবং আমরা তো পজিটিভ বলেছি। সার্জিস আলম তো এখানে বললেন, তিনি তো পজিটিভ বলেছেন। অন্যান্য যারা বক্তব্য দিয়েছেন, আদিবাড়ি বা যারা এনসিপির নেতৃবৃন্দ, এমনকি আক্তার হোসেন যে বক্তব্য দিয়েছেন, তিনি পজিটিভ বলেছেন। তো এই ক্ষেত্রে আমি এই বিষয়ে আলোচনা করব আপনার সঙ্গে আরো। আমি একটু টুলিয়াপার কাছে যেতে চাই। টুলিয়াপা নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক দলের নিবন্ধনের যে বিষয়টি, এটি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে টুলিয়াপার অনেক ভূমিকা ছিল অতীতে, এবং তার হাত দিয়ে অনেক রাজনৈতিক দলের যাচাই বাছাই হয়েছে। আপনার কাছে একটু আইনটা একটু জানতে চাই আপা। গণ অধিকার পরিষদের নিবন্ধন আছে, এনসিপির নিবন্ধন নেই। এই দুটি দল যদি এক জায়গায় এসে, তাহলে আসলে আইনগত প্রক্রিয়াটা কি হবে? আবার যদি গণ অধিকার পরিষদে চলে যায় কিংবা গণ অধিকার পরিষদ এনসিপিতে চলে আসে, সেটির ব্যাখ্যাটা কি হবে একটু যদি আপা বলতেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের আইনে এটা দুইটা দল একীভূত হওয়ার বিষয়টা, একটা নিবন্ধন আছে একটা দলের, আর একটা দলের নিবন্ধন প্রায় হওয়ার পথে। যদি নিবন্ধিত দুইটা রাজনৈতিক দল একীভূত হয়ে একটা রাজনৈতিক দল গঠন করে, সেই ক্ষেত্রে আমাদের আইনে নিবন্ধন আইন মানে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 90, যেখানে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে অনুচ্ছেদগুলো আছে, এখানে কিছু বলা নাই। এছাড়াও রাজনৈতিক দল বিধিমালাতেও এ বিষয়ে কোনো উল্লেখ নাই, মানে একীভূত হওয়ার বিষয়টা কিছু বলা নাই। কিন্তু এটা বলা আছে যে কোনো রাজনৈতিক দল যদি বিলুপ্ত হতে চায় অথবা তাদের নিবন্ধন বাতিল করতে চায়, তাহলে কি করা যাবে।
তা আপনাদের আলোচনা থেকে আমি এটা বুঝলাম যে যদি এনসিপি নিবন্ধন পায়নি কিন্তু পেয়ে যাওয়ার পথে একদম শেষ পর্যায়ে আছে, এটা তারা নিবন্ধনটা হয়তো পেয়ে যাবে, তাদের একটা প্রতীক থাকবে এবং জাতীয় নাগরিক পার্টির একটা প্রতীক আছে। তা তাদের বসে গণ অধিকার পরিষদের একটা প্রতীক আছে। ইলেকশন কমিশনের তাদের আবেদন দিতে হবে, তাদের যে গণ অধিকার পরিষদে একটা প্রতীক আছে, তাদের যেটা করতে হবে যে আসলে তাদের এর যে কেন্দ্রীয় কমিটি থাকে এবং তাদের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে এই দুই দল একীভূত হতে চাচ্ছে কিনা। দুই দলকে এই সিদ্ধান্ত নিয়ে ইলেকশন কমিশনকে আবেদন করতে হবে। যদিও কোথাও আইনে নাই, ইলেকশন কমিশন তখন ঠিক করতে পারবে যে এই দল কোন প্রতীক রাখতে চাচ্ছে। এরা তাদের নিজেদের প্রতীকের মধ্যে যে কোনো একটা নিতে চায় না নতুন কোনো প্রতীক নিতে চায়, এবং তাদের যে সভাপতি, সাধারণ সম্পাদক, এইসব পদবিতে কারা পদধারী হবে, এই ডিটেলস সব কিছু দিয়ে আমার কাছে মনে হচ্ছে দুইটা নিবন্ধিত দল একীভূত হলেও আবার যেহেতু প্রতীক ডিফারেন্স হবে, সমস্ত পদ নতুন করে নিবন্ধনের দিকে মনে হয় আগাতে হবে। আর যদি একটা নিবন্ধিত দল আর আরেকটা অনিবন্ধিত দল, সেখানে যদি তারা একীভূত হয় নিবন্ধিত দলের সাথে যায়, সেটা তাদের গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে, করে ইলেকশন কমিশনকে অবহিত করতে হবে যে আমরা এই দলের সাথে একীভূত হতে চাচ্ছি। কারণ এনসিপি এখনো রেজিস্ট্রেশনটা চূড়ান্ত পর্যায়ে হয়নি, তারা এখনো সার্টিফিকেটটা পায়নি। এই পর্যায়ে যদি তারা এখন শুরু করে ইলেকশন কমিশনের সাথে আলোচনা করা, তাহলে মনে হয় একটা রাস্তা বের হয়ে আসবে এবং বিধিমালাতে একটা বিধান যুক্ত করা যেতে পারে একীভূত সংক্রান্ত। কিন্তু আবার যদি দুই দল মিলে নতুন কোনো নামে আসে, গণ অধিকার পরিষদ নামটাও থাকলো না, এনসিপি নামটাও থাকলো না, যদি আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এটি, আর সেক্ষেত্রে আসলে কি হবে? সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে দুই দল তাহলে তাদের নিজস্ব যে দল আছে বর্তমানে, সেই দলটা বিলুপ্ত হয়ে যেয়ে তো নতুন আর একটা দলের সৃষ্টি হবে। দুই দল বর্তমান তাদের যে অবস্থা আছে, যে প্রতীক, যে পদধারীরা, যে স্ট্রাকচার, যে গঠনতন্ত্র, সব কিছু তো তাহলে পরিবর্তন হবে। তাহলে এই পরিবর্তিত গঠনতন্ত্র সব কিছু দিয়ে দুই দলকে তারা একটা নতুন রাজনৈতিক দল, নতুন নাম, নতুন তাদের প্রতীক, তাদের গঠনতন্ত্র সবকিছু দিয়ে ইলেকশন কমিশনে আবার আলাদা করে করতে হবে। সেক্ষেত্রে আগামী নির্বাচনের আগে, এই নির্বাচনের আগে সেই সুযোগ কি এখন আর আছে? যেই সময়সীমা নিবন্ধনের দেওয়া হয়েছে অলরেডি, এরই মধ্যে কিন্তু নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। হ্যাঁ, এখন যে সময়সীমার মধ্যে আছে এটা সময়সীমার মধ্যে, কারণ দুই দলেরই কিন্তু অফিস আছে, তাদের মাঠ পর্যায়ে সমস্ত আছে, তাদের গঠনতন্ত্র আছে, সব কিছু আছে। আমার মনে হচ্ছে তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইলেকশন কমিশনের সাথে তারা এটা পরামর্শ করতে পারে, কারণ নিবন্ধিত রাজনৈতিক দল যে কোনো বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আইনগতভাবেই পরামর্শ নিতে পারে। দুই দল বসে যে কারণ বর্তমানে আইন বা বিধিমালা চেঞ্জ করে নতুন করে করা আমার মনে হচ্ছে না এত স্বল্প সময়ে এটা সম্ভব। সেই জন্যে যেটা করতে হবে, যেটা হলো তাদের ইলেকশন কমিশনের সাথে পরামর্শ করে যেটা সহজতর পথ হবে, সেই পথে তাদের হলো আসলে আবেদন করতে হবে, নতুন করে তাদের আবেদন করে জিনিসটা ফয়সালা করলে আমার মনে হয় ভালো হবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। রাশেদ খান এবং ডক্টর তাসনিমা জামিন আপনাদের কাছে আসবো, তবে তার আগে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আপনাদের কাছে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে যে তাহলে নামটি আসলে কি থাকছে, গণ অধিকার পরিষদ থাকছে নাকি এনসিপি থাকছে, কোন নামে থাকছে নাকি নতুন করে নামে আসতেছে, এই বিষয়ে আমরা বিরতির পর জানবো। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন
এখন দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে। সাধারণ মানুষ তাদের এই একীভূত হওয়া নিয়ে কী ভাবছে সেটি আমরা একটু দেখে নিতে চাই। প্রান্তিক মানুষের কথা আমরা শুনবো, কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী। কক্সবাজার থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছে আমি, মনতোষ বেদজ্ঞ। ডাকসু এবং জাকসুর পর নড়েচড়ে বসেছে জাতীয় নাগরিক পার্টি। মাঠের শক্তি বাড়াতে গণ অধিকার পরিষদ ও এনসিপি এক হওয়ার আলাপ উঠেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এ বিষয়ে কী ভাবছেন সাধারণ ভোটাররা, চলুন জেনে আসি। এরা এনসিপি গঠন করলো, এনসিপি গঠন করার পর আপনারা তো নিজেরাই জানেন, জনগণে দেখেছে ওদের মধ্যে ঐক্য নাই। আপনার ঐক্য আমি দেখি নাই। হ্যাঁ, তারপর আপনার গণ অধিকার যে নূর একবার জামাতে ইসলামের সাথে ঐক্য করে আবার এখন এসে বলতেছে আমি এনসিপির সাথে ঐক্য করব। তাহলে এদের কোনো ধরনের যেখানে মতের মধ্যে কোনো আদর্শ নাই, তাদের মধ্যে আমি ঐক্য হলে কি হবে এটা আমি বুঝতে পারতেছি না। আমি মনে করতেছি যে আমরা দুইটা ভাই, যখন দুইটা ভাই, একটা বড় ভাই একটা ছোট ভাই, এর মধ্যে আমরা তো দুনো ভাই একটা ক্ষমতার লোভী। আমরা যখন একসাথে হয়ে যাবে, আমার মনে হচ্ছে যে এখানে দ্বন্দ্ব থাকবে। কিছুদিন পর দেখবেন যে এরাও আবার ছুটে যাবে। আমার মনে হচ্ছে এরা স্থায়ী হবে না। জাতীয় পর্যায়ে লিডার নাই, তারপর উপজেলা পর্যায়ে লিডার নাই, অবশ্যই দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা বেশি। যদি এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হয়, তারা জোট গঠন করে, তাহলে হয়তো তাদের মধ্যে কিছুটা শক্তি সঞ্চার হবে। যদিও সেটি বড় রাজনৈতিক দলের মাঝে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। দুটো সংগঠনের জনগণের মধ্যে এখনো পর্যন্ত তেমন আলোড়ন তৈরি করতে পারেনি। হয়তো ক্ষমতার কারণে কিছুটা আলোচনায় এসেছে। এটা রাজনীতির বৃহৎ পরিসরে মূলধারার রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে বলে আমি মনে করি না। গণ অধিকার পরিষদ ও এনসিপির এক হওয়ার বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার মাঠ পর্যায়ে স্থানীয় নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের আশঙ্কাও করছেন কেউ কেউ। তবে সময় গড়ালে স্পষ্ট হবে মাঠ ও ভোটের রাজনীতির চিত্র, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষ কি ভাবছে গণ অধিকার পরিষদ এবং এনসিপির একীভূত হওয়া নিয়ে। আমরা আলোচনায় ফিরবো। ডক্টর তাসনুমা জাবিন, আপনার কাছে একটু আসতে চাই। রাশেদ খান একটু আগে বলেছিলেন যে শীর্ষ পর্যায়ে কথা হয়েছে, কিন্তু আপনারা সেটা জানেন না। তাহলে কি দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে, এরকম কিছু? একেবারেই না। রাশেদ ভাই যেটা বলেছেন, ওনারা যে মিটিংয়ে ছিল ওটাতে আমি ছিলাম না। আমি পুরো ব্যাপারটা নিয়ে দুইটা কথা আলাদা করে বলি। এক নম্বর হচ্ছে যে এনসিপি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের নেতৃত্বে হয়েছে, কিন্তু এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষজন কিন্তু যুক্ত হয়েছে। এবং গত জাতীয় নাগরিক পার্টি কমিটি, এরপর জাতীয় নাগরিক পার্টি, গত এক বছরের চলায় কিন্তু এই দলটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে এবং এখানে বিভিন্ন পেশার মানুষ এসেছে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা ওই গণ অভ্যুত্থান কেন্দ্রিক বা কোটা আন্দোলন কেন্দ্রিক থেকে শুরু হলো, এটা কিন্তু এখন জাতীয় রাজনীতির পর্যায়ে একটা রাজনৈতিক দল এবং এখানে অনেক মানুষ যুক্ত হয়েছে। এবং আমাদের এখানে আপনার যতই টপ লেভেলে আপনার আলোচনা হোক বা শীর্ষস্থানে যতই আলোচনা হোক, এটা যতক্ষণ না কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে বা আমাদের জেনারেল বডিতে এই জিনিসটা সর্বসম্মতিক্রমে পাশ না হবে, এই জিনিসটা কিন্তু আগাবেও না, পেছাবেও না। কারণ আমাদের নেতারা, নাহিদরা হয়তো আলোচনা করছেন, অবশ্যই তারা দায়িত্বশীল পদে আছে, তারা আলোচনা করবে, কিন্তু এই কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু আমাদের চাপিয়ে দেওয়ার কোনো ধরনের চর্চা আমাদের ইন্টারনালি নাই এবং কোনো সিদ্ধান্তই কিন্তু এভাবে এটা তো আরও অনেক বড় একটা সিদ্ধান্ত এবং এটা কিন্তু বিভিন্ন স্তরে কিন্তু আলোচনা চলছে। আর আমি আজকে আপনাদের প্রোগ্রামে আসার আগে আমি জানতাম যে এই টপিকেই আমাকে কথা বলতে হবে, সো আমি ওই বৈঠকে না থাকলেও আমি একদম যথেষ্ট ইনফরমেশন জেনে কথা বলে তারপরেই কিন্তু আমি আপনাদের স্টুডিওতে ক্যামেরার সামনে এসেছি। সো আমি কোনো দিকেই কিন্তু এইটা যে একীভূত হবে এই ব্যাপারটাকে আমি নাকচও করে দিচ্ছি না এবং এই ব্যাপারটাকে আমরা কনফার্মও করছি না। নাম কি হবে, আপনারা তো অনেক দূর এগিয়ে গেছেন ইসি পর্যন্ত, কিন্তু আরেকটু বিষয় বলি, যেমন গণ অধিকারের, আমি এটা শ্রদ্ধা রেখেই বলছি জাস্ট বোঝানোর জন্য, যেমন গণ অধিকারের দলটাকে কিন্তু ভিপি নূরের দল হিসেবেই সবাই চেনে গত 5 বছর ধরে, কিন্তু এনসিপি কিন্তু ওই ব্যক্তিকেন্দ্রিক
থেকে কিন্তু বের হয়ে গেছে। এখানে কিন্তু বলে না যে নাহিদের দল, হাসনাতের দল, সার্জিসের দল বা এরকম আলাদা কিনা, এখানে কিন্তু অনেকগুলো মানে কালেকটিভ নেতৃত্বের আমরা যে কথাটা বলি সেটা কিন্তু আমরা অনেকাংশে এখানে গড়ে তুলতে পেরেছি। এবং ইন্টারনাল ডেমোক্রেসি, একটা দলের অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, এবং আমাদের প্রত্যেকটা গত 1 বছরে এবং ফেব্রুয়ারির 28 তারিখের পর থেকে যেভাবে আমাদের দল চলে এসেছে, আমাদের মিটিংগুলো আপনারা নিশ্চয়ই জানেন বেশ লম্বা হয়। সো এখানে এই কারণেই লম্বা হয়, কারণ হচ্ছে আমাদের ডিসকাশন চলে এবং সর্বসম্মতিক্রমে যখন আমরা একটা কোনো কিছুতে না পৌঁছাই তখন কিন্তু সেই জিনিসটা আগায় না বা ওই জিনিসটা ওখানে থেমে থাকে, এবং সবার মতের নিয়েই কিন্তু আমরা পরবর্তীতে এটার এবং সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে। এবং এই জন্য আমি আবারও বলছি, যদি আমরা দল এক হই বা না হই, যেটাই সিদ্ধান্ত আসুক সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, এবং শীর্ষ পর্যায়ে যতই আলোচনা হোক এই সিদ্ধান্ত কখনো চাপিয়ে দেওয়া হবে না। জি, ধন্যবাদ। রাশিদ খান, ভিপি নুরের দল গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ যদি এনসিপির সঙ্গে এক হয়, আমার একটি প্রশ্ন আসলে এটি বলা যায় যে উৎসাহী হয়ে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে ভিপি নূর একসময় নাহিদ আসিফদের নেতা ছিলেন। আমরা যদি দেখি যে সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ কিংবা পরবর্তীতে তারা সেখান থেকে বেরিয়ে ছাত্রশক্তি গঠন করেছে, সেক্ষেত্রে আপনারা যদি দল একই হয়, আপনারা কি নাহিদের নেতৃত্বে যাবেন নাকি নূরের নেতৃত্বে যাবে? নেতৃত্বে আসলে কি আসবে? দেখেন, আপার কথা শুনে মনে হলো যে এই যে আমরা এক হচ্ছি এটাতে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। মানে কথা শুনলে তো বোঝা যায়, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এরকম অসন্তুষ্ট হচ্ছেন এরকম অনেকে এনসিপিতে আছেন, আবার আমাদের দলেও আছেন। আপনারা কি সন্তুষ্ট? আমি শেষ করি। জি। তো আমরা যারা নেতৃত্বের জায়গায় রয়েছি, আমাদের তো অবশ্যই আমাদের কর্মীদের, অন্যান্য নেতাদের চাওয়া পাওয়ার মূল্যায়ন করতে হয়। আবার অনেক সিদ্ধান্ত যারা নেতৃত্বে পর্যায়ে থাকেন তারাও নিয়ে থাকেন, সেটা এনসিপিতেও নেন, আমাদের দলেও নেন, এবং সে ধরনের স্ট্রাকচার আছে। তাদের দলের ইসি বলা হয় সম্ভবত, নির্বাহী এক্সিকিউটিভ কমিটি। হ্যাঁ, যাই হোক, সেই কমিটি তারা সিদ্ধান্ত নিয়েই আমাদের সাথে বসছেন। এখন আহ্বায়ক কমিটি অনেক বড়, সেখানে হয়তো তারা যাননি। তিনি বলছেন যে ওই কমিটি সব থেকে শক্তিশালী। আমার মনে হয় যে শক্তিশালী কমিটিতে আলোচনা কেন করলো না? দ্বিতীয় ধাপের যে কমিটি রয়েছে সেখানে আলোচনা করে পরবর্তীতে পাশ করে আমাদের সাথে তারা বসছেন। এটা এমন না যে তাদের নেতৃবৃন্দ জানে না, যারা একদম মাঠ পর্যায়ে কাজ করে, যারা গুরুত্বপূর্ণ, তাদের সবাইকেই তারা জানিয়েছে। ঠিক একইভাবে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এমন না যে গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করার জন্য মুখিয়ে আছে, যেটা আসলে অনেকে বলার চেষ্টা করছে। মানে আমাদের আবার আপা যেটি বললেন যে ভিপি নুরের দল, নাহিদ ইসলাম না আসলে তো আপনারা দলই গঠন করতে পারছিলেন না, তাই না? উপদেষ্টা পদ থেকে তাকে পদত্যাগ করার নেই আপনারা, যে তুমি ছাড়া আমরা পারতেছি না। তিনি সমালোচনা করলেন, যে কারণে আমাকে জবাব দিতে হলো। অন্যথায় আমি তো এখানে নেগেটিভ কথা বলার জন্য আসি নাই। দেখেন, আমার পুরো কথা কিন্তু পজিটিভ। মানে সেখানে আলোচনা হয়েছে যে আমরা পজিটিভ মুডে আমরা অগ্রসর হব। এখনো পর্যন্ত আমি বলছি যে আমরা এক হই, বিশেষ করে নাহিদদের উত্থান, আমাদের উত্থান তো একই জায়গা থেকে। আমরা একসাথে কাজ করি, আমরা নতুন বাংলাদেশ গঠনে একে অপরকে সহযোগিতা করি, এটা অনেকে চায় না। আমি দেখেছি বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি তারা এইটাকে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। এই যে তরুণরা কাছাকাছি আসছে, ঐক্যবদ্ধ হচ্ছে, এইটা তারা চাচ্ছেন না। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা যদি ঐক্যবদ্ধ হই, একসাথে কাজ করি, তাহলে অনেকের ভাত মরে যাবে। যে কারণে তারা মনে করছে যে এরা ঐক্যবদ্ধ না হোক, এদের ভিতরে বিভেদটা জিয়ে রাখি। আরেকটা ব্যাপার হলো যে এনসিপিতেও আছে, গণ অধিকার পরিষদেও আছে, আমি স্বীকার করি। তারা মনে করছে এরা যদি এক হয়ে যায় তাহলে তো আমরা পিছনে পড়ে যাব, আমাদের পদ পদবি তো সামনের দিকে থাকবে না। এই যে ব্যক্তিগত চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, ব্যক্তিগত যে লোভ লালসা, এইটার কারণে কিন্তু অনেকে চাচ্ছে না এনসিপি এবং গণ অধিকার পরিষদ একটা জায়গায় আসুক। আমি এনসিপির অসংখ্য নেতৃবৃন্দ তো আমার মানে সহযোদ্ধা ছিল, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমি সবার সাথে কথা বলেছি। আমি দেখেছি আমরা যতটা না চাই যে আমরা এক হই, তার থেকে এনসিপির কর্মীবৃন্দ এবং গণ অধিকার পরিষদের যারা কর্মীরা রয়েছে সবাই কিন্তু অনেকটা খুব উদ্গ্রীব। গতকাল দেখেন হান্নান মাসুদ একটি ফেসবুকে পোস্ট করেছে এবং মশিউর রহমান তাদের নেতা দুজন ফেসবুকে পোস্ট করেছে। আমি দেখলাম এনসিপির নেতারা অনেকে তাদেরকে বলে পোস্ট ডিলিট করিয়েছে এবং বলছে এইভাবে নেগেটিভভাবে লেখা ঠিক না। হান্নান মাসুদ কি তার পোস্ট ডিলিট করেছে? আমি সেটা জানি না, বাট আরেকজন ডিলিট করেছে, সে আমাকে জানিয়েছে। মানে ডিলিট করার ব্যাপারে অনেকে জানিয়েছে। এই ধরনের আমরা একটি আলোচনা করেছি, শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে, এখনো পর্যন্ত আমরা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছি। এখন যদি এই ধরনের আমি বড় তুমি ছোট এগুলো যদি ফেসবুকে আমরা লিখতে থাকি তাহলে তো এটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো আমি সেই জায়গা থেকে বলবো, দেখেন কোন নামে আমরা একীভূত হব, আমরা কি এনসিপিতে একীভূত হব নাকি গণ অধিকার পরিষদে তারা একীভূত হবে, এই ধরনের নেতিবাচক আলোচনা আমি করতে চাই না। আমরা আলোচনার ভিত্তিতে যদি এক হই,
মানে যে ধরনের কথাবার্তা আপা বললেন এটা আসলে এক হওয়ার মানসিকতা পোষণ করে না। আমি এই ধরনের কথা শোনার জন্য এখানে আসি নাই, কারণ শীর্ষ পর্যায়ে যে ধরনের আলোচনা হয়েছে সেটা অত্যন্ত ইতিবাচক ছিল। আমি এনসিপি নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমি থামাই আপনাকে, আমি ডক্টর কাস্তুমা জামিনের কাছে যাই। ডক্টর কাস্তুমা, উনি অভিযোগ করেছেন যে আপনি সন্তুষ্ট না, এই সঙ্গে এটির ব্যাপারেও আপনি একটু বলবেন। তার সাথে আমি একটু সম্পর্ক প্রশ্ন করে নিচ্ছি, সেটি হচ্ছে তৃণমূলে এর মধ্যে আপনাদের 40টির বেশি জেলায় কমিটি হয়ে গেছে, 350 উপজেলার মতো কমিটি হয়েছে, আবার সব উপজেলায় জেলায় গণ অধিকার পরিষদের কমিটি আছে। আমি আজকে এনসিপির একজন তৃণমূলের কর্মীর ফেসবুক স্ট্যাটাস পড়েছি, সে বলেছে, স্বীকার করে নিচ্ছে যে সাংগঠনিক কাঠামোর দিক থেকে গণ অধিকার পরিষদ এনসিপির তুলনায় কিছুটা শক্তিশালী। তো সেই জায়গায় তৃণমূলে কোনো অসন্তোষ বাড়বে কিনা, বা এইটা নিয়ে কোনো, যদি কোনো কারণে এক হয়ে যান আপনারা, এটা নিয়ে কি কোনো তৃণমূলে বিশৃঙ্খলা তৈরি হবে কিনা? আর প্রথম কথা হচ্ছে, আমার সন্তুষ্টি, ব্যক্তি সন্তুষ্টির উপর আসলে এত বড় সিদ্ধান্ত ডিপেন্ড করবে না, এটা হচ্ছে দলীয় সন্তুষ্টির উপর। আর আমি একদম যখন আপনার প্রোগ্রাম শুরু করি তখন কিন্তু আমি বলেছি যে আমরা যখন তরুণ একটা ব্লক এক হব এবং একজন আরেকজনকে যদি এই গণতান্ত্রিক উত্তরণের পথে এম্পাওয়ার করতে পারি, সেটা সবচেয়ে খুবই পজিটিভ হবে। আমি এটাও বলেছি, আমরা এই সম্ভাবনাকে কিন্তু নাকচ করে দিচ্ছি না, আবার এটা এখনও কনফার্মও হয় নাই। সো আর আমি যদি ধরেন গণ অধিকারের সাথে একীভূত হওয়ার জন্য খুবই আগ্রহী, খুবই উৎসাহী, কিন্তু এটা আমার দলীয় সিদ্ধান্ত না, তাহলে তো সেখানে আমার সিদ্ধান্তটা আসলে ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি অসন্তুষ্ট হই, কিন্তু আমার দল যদি এই সিদ্ধান্তকে সঠিক মনে করে, তাহলে কিন্তু আমাকে সেই সিদ্ধান্তকে সর্বসম্মতিক্রমে আমাকে এটা মেনে নিতে হবে। সো অবভিয়াসলি এ ধরনের সিদ্ধান্ত বা সামনের রাজনৈতিক সিদ্ধান্তগুলো কোনো একক ব্যক্তির উপর কিন্তু ডিপেন্ড করে না। আরেকটা হচ্ছে তৃণমূলের যে কথাটা বললেন, গণ অধিকার যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সেই আওয়ামী লীগের সময়, এবং সেই আওয়ামী লীগের সময় তারা যে স্ট্রংভাবে বিভিন্ন জেলা উপজেলাতে যে তারা তাদের সংগঠনটা দাঁড় করিয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এখন যখন দুটা দলে এক হবে, যদি হয়, সেক্ষেত্রে কিছু পজিটিভও থাকবে, কিছু নেগেটিভও থাকবে। এবং এই যে আমাদের আলোচনাগুলো চলছে, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতেও যখন আলোচনা চলবে এবং সংগঠকদের সাথেও যখন এই আলোচনাটা হবে, বা সবাইকে আস্থায় নিয়ে যখন এটার একটা পজিটিভ বা নেগেটিভ যে রেজাল্টে আসবে, তখন কিন্তু এই জিনিসগুলো হবে। কিন্তু আমরা যদি সিদ্ধান্তে পৌঁছাই যে না, এটা দলের জন্য ভালো এবং আগামীর রাজনীতির জন্য, আগামীর বাংলাদেশপন্থী মধ্যমপন্থী রাজনীতির জন্য ভালো, তখন কিন্তু আমাদের এই যে অসুবিধাটা হবে সেটা মিনিমাইজ করার মন মানসিকতা নিয়েই কাজ করতে হবে, এবং সেটা যাতে কমে আসে সে চেষ্টা করতে হবে। আর যদি আমরা সিদ্ধান্ত নেই যে না, আমরা এটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে না, বা আমাদের অসুবিধাটা বেশি হবে, সেটাও কিন্তু আমরা যারা এই ব্যাপারে আগ্রহী তাদেরকে আস্থায় নিয়ে করব। আরেকটা জিনিস হচ্ছে যে রাশিদ ভাইয়ের একটা কথা শুনি, যদিও আমার উপর অসন্তুষ্ট, কিন্তু ওনার একটা কথার সাথে আমি একমত, যে এই যে তরুণদের যে একটা ব্লক এক হচ্ছে, এটা কিন্তু অনেকেই আবার চায় না। এই কথাটা কিন্তু সত্যি, কিন্তু কারণ তরুণদের এই নেতৃত্বেই কিন্তু আপনি দেখেন এই ফ্যাসিস্টের পতনটা হয়েছে। এখন তারা যদি একসাথে হয়ে যায়, তাদের শক্তিটা কিন্তু আরও বেড়ে যাবে, এবং বাংলাদেশের যে দীর্ঘদিন ধরে দ্বিদলীয় একটা রাজনৈতিক সংস্কৃতি চলছিল, সেইটার মধ্যে কিন্তু একটা থার্ড একটা সেন্টার কিন্তু তরুণদের রাজনৈতিক দল বা রাজনৈতিক পক্ষটা তৈরি হচ্ছে। সো এটা স্বাভাবিকভাবেই পুরনো এস্টাবলিশমেন্টের জন্য কমফোর্টেবল হবে না। সো এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি শক্তিশালী হয়ে আবির্ভূত হতে পারি রাজনীতির ময়দানে, আমরা একটা পজিটিভ রাজনীতি করতে পারবো। জি, ধন্যবাদ। আমি একেবারে সংক্ষেপে, আমরা সময় শেষ পর্যায়ে চলেছি, শেষ প্রশ্নটি রাশেদ খানের কাছে করতে চাই। নাম নিয়ে, নেতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব তৈরি হবে কিনা যদি আপনারা এক হতে চান? দেখেন, আমরা যে ধরনের আলোচনা করছি, এ ধরনের আলোচনা করলে দ্বন্দ্ব তৈরি হবে। আর আলোচনা না করে আমরা যদি সবাই পজিটিভ মোডে থাকি, তাহলে দ্বন্দ্ব তৈরি হবে না। এখন এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আমাদের যে কর্মসূচি আমি দেখেছি একই রকম। মানে তারা যখন তাদের যে কর্মসূচি পাঠ করে, আমি তো মনে করছিলাম, মানে তারা যখন দল গঠন করে, যে এটা মনে হয় আর একটা গণ অধিকার পরিষদ। তার মানে কি? তার মানে এনসিপির উত্থান, পথচলা, লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ অধিকাংশ জিনিসের সাথে কিন্তু মিল আছে আমাদের, বা তাদের সাথে আমাদের মিল আছে, আমাদের সাথে তাদের মিল আছে। তো এই জায়গায় অনেকের চাপও আছে, এবং এনসিপির শীর্ষ পর্যায়ে যারা রয়েছে, যারা রাজনীতিটা বোঝে, যারা আসলে মনে করে যে আমাদের বড় শক্তি হওয়া দরকার, তারা কিন্তু চায় আমরা এক হই। আর যারা ব্যক্তিগত স্বার্থের চিন্তা করে, তারা মনে করে না, এক হলে তো আমাদের ক্ষতি। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি বড় পার্টির ছোট নেতা হবেন, নাকি ছোট পার্টির বড় নেতা হবেন।
এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন নাহিদ ইসলামের কথা যেটি বললেন, নাহিদ ইসলাম তিনি একটু সংক্ষেপে শেষ শেষ করবেন। করছি। নাহিদ ইসলাম কিন্তু তিনি জেলের বাইরে থেকে এক দফার ঘোষণা দিয়েছেন, আর নুরুল হক নূর কিন্তু যখন 10 দিন রিমান্ডের পরে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। আজকে নুরুল হক নূরকে তো আপনি খাটো করতে পারেন না, ছোট করতে পারেন না। নাহিদ ইসলামকে আমি অনেক বড় হিসেবে দেখি, ঠিক একইভাবে নুরুল হক নূরকে আমি অনেক বড় হিসেবে দেখি। মানুষের কাছে যান, যেটি একজন কর্মী আপনাকে বলছে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা কেমন। আমরা যে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, যে সময় আমাদের উপর নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই সময় কিন্তু আমরা দলটা সারা দেশে বিস্তার করেছি। এটা কিন্তু সহজ কোনো কাজ ছিল না। অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ডাক্তার তাসনুভা জাবিন এবং রাশেদ খানের সঙ্গে। তারা বলছিলেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির একীভূত হওয়ার সম্ভাবনা কিংবা সম্ভাবনা না নিয়ে তারা কথা বলছিলেন। এখন ভোটে টেনে এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে যুক্ত হব তৃণমূলের আলোচনায়। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, যুক্ত আছে আমি বেলায়েত হোসেন। এ পর্বে আমরা একটু প্রথমে একটু জানবো, আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক হয়েছে, সে বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেছেন। আমরা তাদের বক্তব্য শুনে আসতে চাই। এই বিষয়ে সরকার এখানে যাবে না, এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন, তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই, আর এই বিষয়ে গভর্নমেন্ট কোনো মানে যত কম কথা বলা যায়। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। আমরা এই পর্বে আলোচনা করছিলাম গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে। এবার যে আমরা তৃণমূলের আলোচনা একটু ফিরতে চাই। বরিশাল থেকে আমাদের সহকর্মী ফেরদাউস সোহাগ আমাদের সঙ্গে যোগ দেবেন। সোহাগ, আপনার কাছে একটু জানতে চাই, আপনার সঙ্গে নিশ্চয়ই গণ অধিকার পরিষদের এবং জাতীয় নাগরিক পার্টির দুইজন নেতা উপস্থিত আছেন, তৃণমূলের দুজন নেতা আছেন। আমরা আজকের পর্বের শুরু থেকে আমরা এই দুটি দলের দুজন কেন্দ্রীয় নেতার সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা নানান কথা বলেছেন, পক্ষে বিপক্ষে বলেছেন দুই দলের একীভূত হওয়া নিয়ে। আমরা একটু তৃণমূলের ভাবনাটা শুনতে চাই, কারণ এই দুটি দল যদি এক হয় তাহলে তৃণমূলে আসলে শৃঙ্খলা থাকবে নাকি থাকবে না, নানা ধরনের সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে। একটু আপনার মাধ্যমে তাদের কথাগুলো শুনতে চাই। আপনাকে ধন্যবাদ বেলায়েত। যেমনটি আপনি বলছিলেন, আমাদের বরিশালে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন দুজন নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদ এবং এনসিপির। আমার বাম দিকে রয়েছেন গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম সাগর, তিনি সিনিয়র সহসভাপতি গণ অধিকার পরিষদ বরিশাল মহানগর, এবং আমার ডান দিকে রয়েছেন আবু সাইদ মুসা, প্রধান সমন্বয়কারী এনসিপি বরিশাল জেলা। তো আমরা প্রথমেই শফিকুল ইসলাম সাগর গণ অধিকার পরিষদ, তার কাছ থেকে শুনবো। সাগর, আপনি যদি আমাদেরকে বলেন যে আমরা তো জানি যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে, তো তৃণমূল পর্যায়ে এই বিষয় নিয়ে আপনাদের ভাবনাটা কি? এটি যদি হয় তাহলে সুবিধা অসুবিধা কোনো জটিলতা তৈরি হবে কিনা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। জি, ধন্যবাদ এখন টেলিভিশনকে এরকম একটা সময় উপযোগী আয়োজনের জন্য। আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তী সময়েই গণ অধিকার পরিষদ, এনসিপি বা যারা বিপ্লবের সাথে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে একীভূত হওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। তৃণমূল থেকেও সেই রকমেরই আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পৌঁছানোর চেষ্টা করেছি বিভিন্নভাবে, অনলাইনে অফলাইনে সরাসরি আমরা কথা বলে এটি চেয়েছি। কারণ এনসিপি এবং গণ অধিকার পরিষদ উভয়েরই আমাদের যে চিন্তা, আমাদের যে মিশন ভিশন, সেটা একই প্ল্যাটফর্মে এবং একই জায়গায়, যার ফলশ্রুতিতে স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দই বারবার প্রকাশ করেছে যে আমরা চাই একীভূত হলে নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের চিন্তা আমরা করছি তরুণ প্রজন্ম, সেই বন্দোবস্তটা আরও বেশি বেগবান হবে, আরও বেশি সমৃদ্ধ হবে, সংগঠিত হবে। এবং তৃণমূলের জটিলতা যদি আপনি বলেন, তাহলে যখন কেন্দ্র একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে, আমরা যারা রাজনীতি করি, যখন আমাকে একটা বিষয় যে
লাগাতে চাই, তখন আমার মনে হয় না তৃণমূলে জটিলতা থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পদবি নিয়ে একটি চিন্তাভাবনা থাকে। তো পদবির ব্যাপারে আমার অবস্থান থেকে, আমি গণ অধিকার পরিষদে এখন আছি, এর আগে যুবর দায়িত্ব পালন করেছি, সেই 18 সাল থেকেই আমি গণ অধিকার পরিষদের সাথে। আমরা এবার শুনবো, আমাদের সঙ্গে আছেন এনসিপির আবু সাইদ মুসা, প্রধান সমন্বয়কারী। আপনি যদি আমাদেরকে জানান, একই প্রশ্ন আপনার কাছে, যে দুটি একীভূত হলে এই বিষয় নিয়ে আপনাদের তৃণমূলে আপনারা কি ভাবছেন, সুবিধা অসুবিধা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসী সকলকে। আমরা বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ সহ সমমনা আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে যে একীভূত হওয়ার যে চিন্তা, এটিকে স্বাগত জানাই এবং এটি তরুণ প্রজন্মকে একটা আশার আলো দেখাবে। আপনি জানেন যে 2018 সালে যে কোটা সংস্থা আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমেই এই ভিপি নুরুল হক নুরেরা উঠে আসছে। তো সেখান থেকে আজকে যে এনসিপি নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন যারা আছে সদস্য সচিব সহ, অনেকেই তখন একসাথে ছিলেন। এবং 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিপি নুরুল হক নূর বিপি হয়েছিলেন এবং আমাদের সদস্য সচিব আক্তার হোসেন তিনিও সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। অতএব আমাদের দীর্ঘদিন থেকেই একটা বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি এরকম হয় যে বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদের দুইটা দল যদি একীভূত হয়, আমি মনে করি আমার জায়গা থেকে যে এটিকে পজিটিভলি দেখছি এবং তৃণমূল পর্যায়ে এটাকে পজিটিভ দেখছে। এবং বাংলাদেশে বিদ্যমান যে ফ্যাসিবাদ ব্যবস্থা আছে, এই ব্যবস্থাকে বিলোপ করে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলেছি, সেই বন্দোবস্তকে শক্তিশালী, টেকসই করার জন্য এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং এবার আপনার কাছ থেকে আমরা ছোট করে শুনতে চাবো, খুবই সংক্ষেপে। সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু জেলায় এবং উপজেলায় আপনাদের কমিটি রয়েছে। তো এই কমিটিতে নতুন করে যে একীভূত হওয়ার ফলে সবাই পদবি পেতে চায়, তো সেই ক্ষেত্রে আপনারা কোনো জটিলতায় পড়বেন কি না, আপনার ভাবনা কি? না, জটিলতায় খুব বেশি পড়তে হবে বলে আমি আশা করছি না, কারণ যেহেতু আমাদের মত এবং পথ মিলে গেছে, তা আমরা সমন্বয় করেই কাজ করব এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। সেই জায়গায় আমাকে যদি স্যাক্রিফাইস করতে হয়, অবশ্যই আমি স্যাক্রিফাইস করব এবং আমি আশা রাখবো এনসিপির কোনো নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল এখন আছেন, আমাদের সাথে সমন্বয় করতে গিয়ে ওনারাও স্যাক্রিফাইস করবেন এবং আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। ধন্যবাদ। এবার সবশেষ প্রশ্ন আপনার কাছ থেকে, খুবই সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো, যদি এই যে মত এবং পথের একাধিভুক্ত হওয়া, এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা, সুবিধা, অসুবিধা সুন্দর করে ছোট্ট করে যদি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই আমাদের একটা গঠনতন্ত্র থাকবে, সেই গঠনতন্ত্রের আলোকে ঐক্যমতের ভিত্তিতে সর্বাধিক গণতন্ত্র চর্চার মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব ঠিক করব। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু অতীতে আমাদের একসাথে পথ চলা রয়েছে, আগামীতে সেই পথ চলা আরও মসৃণ এবং আরও সমৃদ্ধশালী হবে। এবং আমি বিশ্বাস করি যে এনসিপির যে মূল লক্ষ্য, সেটি হচ্ছে বিচার সংস্কার এবং নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধানের যে দাবি, সেই দাবিকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই যে একীভূত হওয়ার যে পরিকল্পনা, এটি আমাদেরকে অনেক বেশি শক্তিশালী করবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে এটি একটা মাইলফলক হিসেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেলায়েত, আমরা শুনছিলাম আসলে দুজন এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন। তারা কিন্তু দুজনেই তৃণমূল থেকে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তারা এগিয়ে যাবেন, একত্রে কাজ করবেন, এমনটি তারা জানিয়েছেন। এতটুকু ছিল বরিশাল থেকে। আমার হাতে এনসিপি এবং গণ অধিকার পরিষদের যে একীভূত হওয়ার যে আলোচনা চলছে, সেই নিয়ে এখানকার তৃণমূল পর্যায়ের কথাবার্তার সবশেষ অবস্থা। ধন্যবাদ ফেরদৌস সোহাগ। আমরা জানছিলাম আপনার মাধ্যমে তৃণমূলের দুজন নেতার বক্তব্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে সারাদিন আজকের পর্বে এনসিপি এবং গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে। তো এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।